গোটা চৌধুরী ম্যানশন তন্ন তন্ন করে খুঁজেও কোথাও তেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তিত। জাঙ্কুক বারবার করে কল করছে তেকে, কিন্তু ফোন সুইচ অফ দেখাচ্ছে। আরএম সাহেব চিন্তিত স্বরে বললেন, কোথায় গেল বলো তো মেয়েটা? আমি বুঝি না বাপু, এই মেয়ের কোনো আক্কেল জ্ঞান নেই। দেখলি যে আজকে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, তবুও তোকে আজকেই পালাতে হলো। এই সব কিছু সে ইচ্ছে করে করেছে আমার মেয়ের অনুষ্ঠানটা নষ্ট করার জন্য। ওই মেয়ে আজ পালিয়েছে। জিন, ও এমন মেয়ে নয় যে অন্যের খারাপ চাইবে। জাঙ্কুক ফোনে পেলে থেকে? নো ড্যাড, এখনও সুইচ অফ। সামনে এগিয়ে এসে জাঙ্কুকের কাঁধে হাত রেখে লিসা বলে, আই থিঙ্ক ও হয়তো অন্য কারোর সাথে সুযোগ বুঝে। বাকি কথা শেষ করতে পারেনি লিসা, তার আগেই জাঙ্কুক তার গলা চেপে ধরে বলে, তোর সাহস কি করে হয় আমার তের গায়ে হাত তোলার? হাউ ডেয়ার ইউ লিসা? আমার ওয়াইফ, এই জাঙ্কুক চৌধুরীর ওয়াইফকে চর মারার তুই কে বল? সবাই জাঙ্কুককে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। বেটা ছাড়ো লিসাকে, ও মরে যাবে, ছাড়ো বেটা। পাশ থেকে ন্যান্সি বলে ওঠে, বিগ ব্রো ছাড়ো, কি করছো? যদি কিছু হয়ে যায়? বিগ ব্রো ছাড়ো। সবার বলার পর অবশেষে জাঙ্কুক লিসাকে ছেড়ে সরে আসে। আমার তের ব্যাপারে একটা খারাপ কথা টলারেট করব না আমি। রিমেম্বার দ্যাট লিসা। তুই ওই তের জন্য আমাকে মারলি জাঙ্কুক? উত্তরে জাঙ্কুক চোয়াল খামচে ধরে লিসার। জাঙ্কুক চৌধুরী খালি একটা মেয়ের জন্য ইম্পর্টেন্স রাখে, আর সেটা হলো তার প্রাণপ্রিয়সী তে। তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে প্রাণে বাঁচলি, অন্য কেউ হলে তার হাত আমি কেটে ফেলতাম। জাঙ্কুক লিসাকে ছুঁড়ে মেঝেতে ফেলে দেয়, হনহন করে বেরিয়ে যায় বাড়ি থেকে। অনেকক্ষণ যাবৎ লুসির ঠোঁট নিংড়ানোর পর হুঁশ ফিরতেই ওকে ছেড়ে সরে আসে ইয়োনো। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে সে। ইয়োনো সরে যেতেই হুঁশ ফিরে আসে লুসির। ক্ষণিকের জন্য সেও আবেগে ভেসে গেছিল। হুঁশ ফিরে পেতেই আমতা আমতা করে বলে ওঠে, আমি আসলে, উইল ইউ ম্যারি মি লুসি? ইয়োনোর কথায় আকাশ থেকে পড়ে লুসি। কি হলো? ইয়োনো কি চাইছে বুঝে উঠতে পারে না সে। ইয়েস ইয়েস, আই উইল ম্যারি ইউ ইয়োনো। ইয়োনো লুসির হাত নিজের হাতে নিয়ে ডাইনিং রুমের দিকে পা বাড়ায়। অনেকক্ষণ ধরে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলেছে তে। আশেপাশে কেউ নেই। তখন রাগের মাথায় একা জেদ করে বেরিয়ে এলেও এখন বেশ ভয় করছে তের। রাতের শহরে একা একটা মেয়ে কতটা চেপ সেটা তো বলে বোঝানোর নয়। অন্ধকারের সাথে নির্জনতা মিশে এক গা ছমছমে পরিবেশের সৃষ্টি করেছে। পাশ দিয়ে পেরিয়ে যাওয়া শোষক গাড়ির আওয়াজে ভয়ে কেঁপে কেঁপে উঠছে তে। হঠাৎ একটা সাদা গাড়ি এসে তের পাশে ব্রেক কষে দাঁড়ায়। 1 বছর 30-এর যুবক গাড়ির জ্বালানা কাঁচ নামিয়ে মাথা বের করে তাকায়। মানুষটিকে দেখে চোখ বড় বড় হয়ে যায় তের। মুখ দিয়ে বিড়বিড় করে বলে ওঠে, ভুগাম ভাইয়া, এখানে কি করছো তে? তোমার স্বামী কোথায়? আসলে এত রাতে একা এখানে মোটেও সেফ নয়। তুমি এসো, গাড়িতে ওঠো। অ্যাড্রেস বলো, আমি তোমার বাড়িতে নামিয়ে দিচ্ছি। না, আমি ওখানে যাব না। ওকে ফাইন, ওখানে না যাও, আমার সাথে আমাদের বাড়ি তো যেতেই পারো। কিন্তু ওখানে তো আম্মু আব্বু আছে বাড়িতে। তুমি সত্যিই তে পারো বটে। তোমার মনে হয় বাড়িতে আমি একা থাকলে সেখানে তোমায় নিয়ে যেতাম, কোনো হোটেলে তোমায় রাখার ব্যবস্থা করতাম, তাই না? এবার তো আর আমার বাড়িতে যেতে কোনো অসুবিধা নেই, উঠে এসো। তে ইতস্তত করে শেষমেশ গাড়িতে ওঠে। গাড়ি চলতে থাকে ভুগামদের বাড়ির উদ্দেশ্যে। ইয়োনো আর লুসিকে হাত ধরে নিচে নামতে দেখে ভুরু কুঁচকে আসে জিন বেগম আর আরএম সাহেবের। ইয়োনো আর লুসি গিয়ে আরএম সাহেবের সামনে দাঁড়ায়। ড্যাড, আমি আর ইয়োনো একে অপরকে বিয়ে করতে চাই। জিন বেগম রেগে বললেন, তোমার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি লুসি। তুমি কি না এই ইয়োনোকে বিয়ে করতে চাও? তুমি আমাকে মারলে মম। পাশ থেকে আরএম সাহেব বলে ওঠেন, তোমার মমকে আজ তোমার গায়ে হাত তুলতে তুমি নিজেই বাধ্য করেছো লুসি। তুমি কি বলছো? তোমার সেই বিষয়ে জ্ঞান আছে? আমি সবটা বুঝে বলেছি ড্যাড। বিগ ব্রোকে জিজ্ঞাসা করো। আল্লাহ গো, আমি পাগল হয়ে যাব কোনো একদিন। আপনার এই ছেলে মেয়েদের জ্বালানে পাগল হয়ে যাব আমি, দেখে নিয়েন চৌধুরী সাহেব। জিন বেগম মাথা চাপড়াতে চাপড়াতে সোফায় বসে হা হুতাশ করতে থাকেন। আহা জিন, শান্ত হও, শান্ত হও। জাঙ্কুককে আসতে দাও আগে, আমি ওর সাথে কথা বলবো।
আরএম সাহেব পাশে বসে বউকে সামলাতে থাকেন। এই ছেলে, এই কি যেন নাম? হ্যাঁ, ইয়োনো। তোমার সাহস হয় কি করে আমার মেয়ের মাথা খাওয়ার? তোমাদের বাড়ির ছেলে মেয়ের কি আমার ফ্যামিলির সবার জীবন নষ্ট করা ছাড়া আর কিছু পারে না? আপনারা আমায় ভুল ভাবছেন আঙ্কেল আন্টি। আমি সত্যি মন থেকে চাই লুসিকে বিয়ে করতে। আমি ওকে সুখে রাখবো। ইয়োনো হাত জোর করে বলে। সুগা এসে সপাটে ইয়োনোকে চড় মারে। এতক্ষণ ধরে পিছনে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল সুগা আর জিমিন। নিচে নেমে জিনকে ওইভাবে হা হতাশ করতে দেখে খানিক অবাক হয় ওরা। পরিস্থিতি বুঝে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, সব শোনে। জিমিনের যেন নিজের কানে বিশ্বাস হচ্ছে না। আমার বোনকে বিয়ে করার কি মুরত আছে তোর? করিস তো আমাদেরই একটা ক্যাফেতে ম্যানেজারের কাজ। খাওয়াবি কি তুই আমার বোনকে? আমি যা পাই, তুই যা পাস সেটা আমার বোনের একদিনের হাত খরচ। তাও যদি তোকে তালুকদার বাড়ির ছেলে হিসাবে তোর দাদাজান আবার গ্রহণ করত। আমি আজই দাদাজানের সাথে কথা বলবো। তোর ওই বুড়ো দাদাজান তোকে ফিরিয়ে নেবে বলে তোর মনে হয়? চেষ্টা করতে কি আসে? দরকার পড়লে দাদাজানের হাতে পায়ে পড়ব। লুসির জন্য আমি এতটুকু করতেই পারি। ইয়োনো বাড়ি থেকে বেরিয়ে যেতে চাই। যাওয়ার আগে একবার চোখ আটকাই সুগার বুকের বাম পাশটায়। লাল হয়ে থাকা দাগটা চোখে পড়তে বুকের মাঝে আবার সেই জ্বালা পোড়া অনুভব হয় তার। এই দাগটাই যেন তাকে বলে দিচ্ছে যে কিছুক্ষণ আগে তার জিমিনপুরীর স্বামীর সোহাগে অনেক সুখ অনুভব করেছে। এতটাই সুখ অনুভব করেছে যে নিজেও তার স্বামীকে আদরে আদরে ভরিয়ে দিয়েছে। চোখের কোণা আবার জলে পরিণত হয়ে ওঠে তার। হাতের মুঠো শক্ত করে বেরিয়ে যায় চৌধুরী ম্যানশন থেকে তালুকদার বাড়ির উদ্দেশ্যে। পরের দিন সকালে সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভাঙে তের। কোথায় আছে বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতে থাকে সে। কিছুক্ষণ পর ধাতস্থ হতেই মনে পড়ে গতকালের ঘটনা। এদিক ওদিক হাঁটছে, নিজের ফোন খুঁজতে থাকে সে। দেখে সাইড টেবিলে চার্জে আছে। হাতে নিয়ে ফোনটা অন করতেই দেখতে পাই প্রায় 1000টা কল ও মেসেজ। আম্মুর নাম্বার থেকে একটা কল দেখে যেই ঘুরিয়ে কল করতে যাবে তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করে ভোগাম। এই যে ম্যাডাম, উঠে পড়েছেন দেখছি। ঘুমাতে কোনো অসুবিধা হয়নি তো? তে মাথা নেড়ে না বলে। তে দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। দরজা দিয়ে এক মাঝবয়সী মহিলা ঘরে প্রবেশ করতেই তে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ফুপুমণি, কেমন আছো তুমি? আমি ভালো আছি। আমার মাটা কেমন আছে? তের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে হানসুই বেগম, মানে তের ফুপুমণি। আমি ভালো আছি। কবে এলে তোমরা? 4 দিন আগে এসেছি রে। আমার ছোট্ট যা, মানে রোজকে তো মনে আছে তোর? হ্যাঁ, ওই রোজ ফুপু। উনি তো তোমাদের খালাতো বোনও হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই আমার জানের চাচাতো বোনের মেয়ে রোজ। সম্পর্ক আমাদের খালাতো বোন। আর ওর বিয়ে হয়েছে আমার ছোট দেওরের সাথে। তো ওই রোজের ছেলে সুকায়ের বিয়ে আজকে। ওর বিয়ে উপলক্ষেই আসা। আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি। তুই ভালো আছিস তো তেমা? অনেক ইচ্ছে ছিল তোকে নিজের ছেলের বউ রূপে দেখার, কিন্তু আফসোস ভাগ্য সহায় হলো না। হ্যাঁ রে, ওর কি নাম? জাঙ্কুক। জাঙ্কুক জাঙ্কুক চৌধুরী তোকে ভালোবাসে তো? মানে তুই সুখে আছিস তো রে মা? সুখে কি কেউ থাকে ফুপু? নিজেকে সুখী করে নিতে হয়। আমাকে এখানে কিছুদিন থাকতে দেবে ফুপুমণি? কিছুদিন কেন, তোর যতদিন ইচ্ছা তুই থাক। কিন্তু একটা কথা জানবি, স্বামী স্ত্রীর অশান্তির দিন পেরোলে বাড়ে বই কি কমে না। তাই যতটা পারবি তাড়াতাড়ি ঝামেলা মিটিয়ে নিবি, বুঝলি? আচ্ছা এসব বাদ দে, এই শাড়িটা পরে রেডি হতো তাড়াতাড়ি। বরযাত্রী কিছুক্ষণ পরেই বেরোবে। আমি যাব না ফুপুমণি, তোমরা যাও। আচ্ছা তাহলে আমিও থাকছি তোর সাথে। না না, বেশি বকিস না তো, তুই রেস্ট নে। আমরা চললাম, চল ভুগাম। ভুগাম ও হানসুই বেগম চলে যান। মম, ড্যাড, বিয়ের আয়োজন শুরু করো। আজ তোমাদের একটা নয়, 2টো মেয়ের বিয়ে। জাঙ্কুকের বলা কথাটা সকালবেলায় ডাইনিং টেবিলের এক প্রকার বোম ফাটায়। মানে কি বলছো বেটা? হ্যাঁ চ্যাম্প, কি বলছো তুমি? 2 মেয়ের বিয়ে মানে? আর তেই বা কোথায়? খুঁজে পেলে ওকে? সারা ছিলে কোথায় তুমি? ড্যাড রিল্যাক্স। তের ব্যাপারে এখন না ভেবে তোমাদের উচিত
লুসি আর নেন্সির বিয়ের ব্যাপারে ভাবা। ঘন্টাখানেক পর দুজনেরই বরযাত্রী চলে আসবে। ওদিকটা এখন আমাদের দেখার দরকার। জাংকুক চলে যেতে নেই। দাঁড়াও বেটা, লুসির বিয়ে মানে কার সাথে? ইয়োনোর সাথে মম। ইয়োনোকে ওর দাদাজান নিজের পরিবারে গ্রহণ করেছে এবং ওকে নিজেদের বিজনেসের নতুন এমডি হিসেবে ঘোষণা করেছে। আমার মনে হয় এবার আর তোমাদের আপত্তির কারণ নেই। আমাদের আপত্তি যে ওর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস নিয়ে নয়, বরঞ্চ ওকে নিয়ে। সেটা তোমার অজানা তো নয় চ্যাম্প। তোমরা আমায় ট্রাস্ট করো মম, ড্যাড। দেন বিলিভ মি, আমি যা করছি সব বুঝে শুনেই করছি। তোমরা বিয়ের প্রস্তুতি করো।